নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে কারণে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচিকে ধরেছি তার কারণ হচ্ছে, আপনারা জানেন যে লোকসভা নির্বাচন ইতিমধ্যে ডিক্লেয়ার হয়ে গেছে। সিপিএম, কংগ্রেস, তৃণমূল রীতিমতো তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। কিন্তু যারা সব থেকে বেশি বিরোধিতা করেন বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, এই রাজ্যের কথা বলছি আমরা দর্শক, যে এই রাজ্যে বিজেপি কিন্তু এখনো পুরো প্রার্থীর তালিকা ঘোষণাই করতে পারলো না। আমরা এইগুলোর ওপরেই একটু বিশ্লেষণ করব, এবং যেহেতু শ্রমিক বাগচি আইনজীবী হলেও তিনি কিন্তু রাজনীতির ভালো খবর রাখেন এবং কোথায় কি হতে পারেন তা তিনি বিশ্লেষণ করে বলতেও পারেন। শ্রমিকদা, আমার প্রথম প্রশ্ন যেটা, যে বিজেপি রাজ্যের জন্য বেশি দেরি করে ফেলছে না, যাদেরকে প্রার্থী করবে তাদের জন্য? দেখুন, দ্বিতীয় দফার প্রার্থী পদ অলরেডি ঘোষণা করা হয়েছে। ভোটটা যে হবে, ভোটটা মোটামুটি 2 মাস 2.5 মাস ধরে প্রায় ভোট হবে। এক একটা জায়গায় সেই মে মাসের শেষের দিকে ভোট, সুতরাং সেখানে প্রার্থী পদ ঘোষণা করার এখনো সময় রয়েছে। যদিও আমার মনে হচ্ছে যে তারা একটু ধীরে চলো নীতি নিতে চাইছে। কোথায় অন্য বিরোধীরা কিরকম দিল, তার কিরকম স্ট্রেংথ, সেইটা দেখে তারা সেখানে প্রার্থী পদ ঘোষণা করতে চাইছে। পাশাপাশি আমার এটাও মনে হয়েছে যে যেহেতু একটা দল বদলের ব্যাপার চলছে, আপনারা দেখছেন যে এই দল থেকে ওই দলে, বিশেষ করে প্রধান দুই দল বিজেপি এবং টিএমসি, এই দল থেকে ওই দলে যারা গেছেন তাদেরকে প্রার্থী করা হয়েছে। তাপস রায় যেমন এদিকে এসেছেন, তাকে প্রার্থী করা হয়েছে। আবার ওই মুকুটমণি, কি যেন নামটা ভুলে গেছি, ওনাকেও প্রার্থী করা হয়েছে, যিনি ওই বিজেপি থেকে ওই দলে জয়েন করেছেন, টিএমসি তে জয়েন করেছেন। সুতরাং সেই ইকুয়েশন গুলো কিছু আছে আমার মনে হয়। সেগুলো হয়তো ভেতরে কোনো কথাবার্তা চলছে, যতটুকু আমার যতটুকু ধারণা, যে 3টে বা 4টে জায়গায় এখনো বাকি আছে, সেগুলো হয়তো ভেতরে কথাবার্তা চলছে। তাছাড়াও আর একটা প্রশ্ন উঠেছে, যেটা আপনি করেননি বা করতে পারতেন, আমি আপনাকে বলে দিচ্ছি। যে দেখুন, সবকা সাথ সবকা বিকাশ দেশের প্রধানমন্ত্রী বলছেন, অথচ এত বড় একটা বাংলায় একজনও মুসলিম প্রার্থী নেই, এবং দেশের নিরিখে মাত্র একজন মুসলিম প্রার্থী এখনো পর্যন্ত যত সিট ঘোষণা হয়েছে সেখানে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মুসলিম প্রার্থী করা হবে কিনা, বা আরামবাগ টিভি শফিকুল ইসলামকে প্রার্থী করা হবে কিনা, আমি শুনেছি বিজেপি তাকে নিয়েও চিন্তা ভাবনা করছে। এইগুলোর জন্য হয়তো একটু সময় লাগছে, এটা আমার ধারণা। আচ্ছা, এতে তো দেরি হয়ে যাচ্ছে না আলটিমেটলি, ভুল বার্তা যাচ্ছে? কিছুটা বলতে পারেন। দেখুন, আমি একটা কথা বলি, ভোটের একটা ইকুয়েশন আছে। বিজেপি কখনোই বলেনি আমরা 42-এ 42, আর তৃণমূলের সুপ্রিমো যতই বলুক 42-এ 42, পুরোপুরি ভোটের ইকুয়েশনে সেটা সম্ভব নয়। আমার মনে হয় বিজেপি যে সমস্ত জায়গাগুলো স্ট্রং, যেসব জায়গাগুলো বিজেপি জানে যে এই সিটগুলো আমার একদম চোস্ত, পাবোই, সেই প্রার্থীগুলো তাদের ঘোষণা করা হয়ে গেছে। বাকিগুলো দোনোমনো আছে, ওই সিটগুলো তারা নাও জিততে পারে। সেই জন্য তারা সেখানে একটা যদি ভাবছে যে আমি শাসক দল ভাঙিয়ে যদি কোনো প্রার্থী পাই, ভোটটা বাড়িয়ে নিতে পারবো বা শেষ মুহূর্তে জিতে যেতে পারবো। এটা একটা রাজনৈতিক একটা অন্য ধরনের খেলাও বলতে পারেন, যদি আমি ঘোর বিরোধী। কিন্তু আমার মনে হয় এই ইকুয়েশনটা এখন দলের মধ্যে কাজ করছে, সেই জন্য এই জিনিসটা হচ্ছে দেরি হচ্ছে। আমি সেটা ঠিকই বলেছেন, তবে আমার মনে হচ্ছে যে এই সপ্তাহ না হলেও সামনের সপ্তাহের মাঝামাঝি সময় দাঁড়িয়ে সব প্রার্থী চলে আসবে। অনেকে বলছে ডায়মন্ড হারবারের যে সিটটা, সেটা নাকি ওয়াক ওভার দিয়ে দেবে বিজেপি। হ্যাঁ, হতে পারে। তার কারণ হচ্ছে যে ডায়মন্ড হারবারে নিয়ে একটা যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মডেল ডায়মন্ড হারবার, তিনি বলছেন তিনি বিজেপিকে বিভিন্নভাবে আক্রমণ করছেন। সেই জন্য বিজেপি সরাসরি হয়তো ময়দানে না লড়ে সেখানে ভাইজানকে দিয়ে লড়ানো, বা নওশাদ সিদ্দিকীকে সেখানে প্রচ্ছন্নভাবে সমর্থন করে লড়া, এই জিনিসটা হলেও হতে পারে বলে আমার ধারণা। যদিও তাদের দুটো দলের আইডিওলজি আলাদা এবং দুটো আলাদা দল, কিন্তু যদি ভাইজান রাজি থাকেন তাহলে ভাইজান কিন্তু ওইখানে লড়তে পারেন, এবং সেক্ষেত্রে বিজেপির একটা প্রচ্ছন্ন সাপোর্ট থাকলেও থাকতে পারে। যদিও আমি রাজনীতি অতটা জানি না বা বুঝি না, কিন্তু তবু আমার মনে হয়েছে যে এই ইকুয়েশনটা কাজ করতে পারে। যেটা আপনি বলছেন, এটা আমার মতন করে যদি আমি বলি, তাহলে আমার মনে হয়েছে যে এই ইকুয়েশনটা এইভাবে হতে পারে। দুটো ক্যান্ডিডেটকে বিজেপি এখনো পর্যন্ত তাদের নিয়ে কোনো প্রার্থী করছে না যতদূর শোনা যাচ্ছে। তার মধ্যে একজন হচ্ছে রুদ্রনীল, আর একজন হচ্ছে আপনাদেরই সহপাঠী বলতে পারেন, যা আপনাদেরই লয়ার কৌস্তব বাগচি। না, আমি আপনাদের এইটুকু বলি, কৌস্তব বাগচি যখন ওই দলে গেছিল, কৌস্তব বাগচির সঙ্গে কিন্তু রাজনৈতিকভাবে কতটা কি কথা হয়েছে সেটা আমি জানি না, কারণ আমি কৌস্তব বাগচির যারা ঘনিষ্ঠ বা কৌস্তব বাগচিকে যতটুকু চিনি,
প্রার্থী বা কোনো ভোটের জন্য তাকে ওই দলে যে গেছে সেটা নয়। ও বলছে যে কংগ্রেসে আমি কোণঠাসা হয়ে পড়ছি, বা কংগ্রেসে সব থেকে আপনারা জানেন, আমি খোলামেলাই আপনাকে বলছি, অধীর চৌধুরী তার নামে অনেক উল্টোপাল্টা কথা বলেছিলেন। সেটা কিন্তু অধীর চৌধুরী, আমি মনে করি যে অধীর চৌধুরীকে যথেষ্ট শ্রদ্ধা রেখেও আমি বলি যে কৌস্তব বাগচি সেখানে যেটা বলেছিল 200% সত্যি কথা বলেছিল, যে কোনো নেতাকে তুমি এখানে দেখতে পারো না, দিল্লিতে গিয়ে তার সঙ্গে হাত মেলাচ্ছ দেশের স্বার্থে, এইরকম চিটিংবাজি লোকের সঙ্গে করলে লোকে কিন্তু তোমার দলকে ভোট দেবে না, এবং আজকে সেটাই হয়েছে। আজকে কংগ্রেসের কি হাল। সুতরাং কৌস্তব বাগচি গেছে, কৌস্তব বাগচিকে আমরা হয়তো অদূর ভবিষ্যতে প্রার্থী করবো, কারণ দেখতে পাবো। তার কারণ হচ্ছে, আমি একটা আপনাকে বলি যে বিজেপি এত খোলামকুচি দল নয়, একটা রেজিমেন্টেড দল, তারা দেশ চালায়, ঠিক আছে। তারা এত ভুল করবে না যে দেবাংশুর মতন একজন স্পোক্স পার্সন যে রাজনীতির কিছুই বোঝে না, বোঝে না, তাকে একটা লোকসভার প্রার্থী করে দেবে, সেরকম নয়। কৌস্তব বাগচি এর আগে কোনো বড় বড় ভোটে লড়েনি, সুতরাং কারণ তাকে কংগ্রেসও কোনো বড় ভোটে লড়ার সুযোগ দেয়নি, ঠিক আছে। সেই জন্য আমার মনে হয় যে লোকসভা, যেখানে একটা লোকসভায় 7টা বিধানসভা জড়িত, সেইখানে তাকে আনা হলো না। ভবিষ্যতে কোনো ছোট ভোটে, বিধানসভা ভোট অথবা কোনো কাউন্সিলর বা অন্য কোনো ভোটে কৌস্তব বাগচিকে আমরা দেখতে পেতেই পারি। আজকে কৌস্তব বাগচি নেই বলে কখনোই বিজেপির প্ল্যানিং এ নেই, এইটা ভাবা উচিত নয়। একজন গেছে, সে হয়তো এখন তাকে সমর্থন করছে বা এখন তার প্রচারে থাকছে, পরবর্তীকালে তার যতটা আপলিফমেন্ট হবে সেইটা দেখে আমার ধারণা কৌস্তব বাগচিকে বিধানসভায় প্রার্থী করা হবে। বিধানসভার জন্য হি ইজ এ প্রজেক্টেড। রুদ্রনীল কিন্তু খুব প্রকাশ করেছে রুদ্রনীলের কথাটা আপনি বলছিলেন। হ্যাঁ, রুদ্রনীল, দেখুন রুদ্রনীল একদম মাঠে ময়দানে ছিল। হ্যাঁ, রুদ্রনীলকে প্রার্থী করা হবে না, আমি যতটুকু জানি রুদ্রনীল দাকে প্রার্থী করা হবে না, কারণ রুদ্রনীল দাকে হচ্ছে যে প্রচারের মুখ করা হবে, যতটুকু আমি জানি। মানে আমার যেটা মনে হয়েছে যে, কারণ দেখুন একটা ব্যাপার হচ্ছে যে বিজেপিও একটা জিনিস, রাজনৈতিক সৌজন্যতা বলে একটা জিনিস আছে, এটা তৃণমূলের মধ্যে নেই কিন্তু বিজেপির মধ্যে রয়েছে, ঠিক আছে। রুদ্রনীল কিন্তু যেরকম সমালোচনা করেছে টিএমসির, আবার বিজেপিরও সে অনেক গুণগান করেছে, ইত্যাদি করেছে, কিন্তু রুদ্রনীলের মতো লোককে প্রার্থী করে আমার মনে হয় তাকে স্ট্যাগ করা হবে না, বা রুদ্রনীল নিজেও চাইবে না, কারণ রুদ্রনীলের মতন লোককে প্রার্থী করলে বাবুল সুপ্রিয়র মতন অবস্থা হতে পারে। সেই সূত্র থেকে আমার মনে হয়েছে যে রুদ্রনীল দা নিজে হয়তো চাইছেন না প্রার্থী হতে, তিনি নিজে চাইছেন না তাকে, এবং বিজেপিও চাইছে তাকে কুণাল ঘোষের মতন, টিএমসি যেমন কুণাল ঘোষ রয়েছে, রুদ্রনীলকে এরকম একটা বিজেপির স্পোক্স পার্সন হিসেবে, রুদ্রনীল এবং আপনি যার নাম করলেন কৌস্তব বাগচি, এই দুজনকে বিজেপির সেই লেভেলের একটা স্পোক্স পার্সন হিসেবে বিজেপি ইউজ করতে চাইছে, যতটুকু আমি জানি বিজেপিকে, আমার নলেজ থেকে আমার যেটা মনে হয়েছে। সারা পশ্চিমবঙ্গে এই দুজনকে এই ফোকাসটাকে রাখতে চাইছে, এবং কৌস্তব বাগচিকে লোকসভা ভোটে কখনোই প্রার্থী করা হতো না। ও আমার যেটা মনে হয়েছে বিধানসভা সম্ভাব্য ক্যান্ডিডেট 2026 সালে যদি মানে বিজেপির সমস্ত জায়গায় প্রার্থী দেয়, আমার মনে হয় কৌস্তব বাগচিকে বিধানসভায় আপনারা বিজেপির সঙ্গে ততদিন যদি কৌস্তব বাগচি থাকে, কৌস্তব বাগচির নাম হয়তো তখন দেখা যেতে পারে। আর রুদ্রনীলরা ভোটে লড়বে বলে আমার মনে হয় না, কারণ হচ্ছে যে সে একটা প্রচারের মুখ হিসেবে বা একটা স্পোক্স পার্সন হিসেবেই থাকবে, এবং বিজেপিরও হয়তো সেরকমই প্ল্যান, আমি যতটুকু জানি। রুদ্রনীল দাকে দিয়ে তারা চাইছে যে সমস্ত জায়গায় একটা ওভারঅল প্রচার করতে, যখন আরো বেশি প্রচারটা হবে, সেইটা একটা প্রার্থী হয়ে গেলে একটা জায়গাতেই করতে হবে বা অন্য জায়গায় গিয়ে করা সম্ভব না। সেই অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে রুদ্রনীল দাকে আমার মনে হচ্ছে যতদূর সম্ভব প্রার্থী, এই 3-4টে যেগুলো সিট বাকি আছে এর মধ্যে না কৌস্তব বাগচি না রুদ্রনীল, কাউকে প্রার্থী করা হবে। সৌমিদা, আপনি যে দুটো যুক্তি দিলেন, একটা প্রথম যুক্তি হচ্ছে যে কৌস্তব বাগচি কখনো বড় লড়াইতে লড়েনি, তার জন্য তাকে হয়তো দেওয়া হচ্ছে না, 1 নম্বর। আর রুদ্রনীলদাকে বলছেন আপনি যে ওকে স্পোক পার্সন করবে, তো এখানে কৌস্তব বাগচির তো একটা নলেজ ছিল। উল্টো দিকে আপনি বলছেন যে একজন মুসলিম ক্যান্ডিডেট হিসেবে আমরা আরামবাগ টিভির সম্পাদককে পেতে পারি, এটা কি করে হয়? কেন না হওয়ার কি আছে? তার কারণ হচ্ছে যে আপনি দেখবেন আরামবাগ টিভির যিনি সম্পাদক, ঠিক আছে, তারও তো ভোটের নলেজ নেই। হ্যাঁ, তার ভোটের নলেজ নেই, এটা ঘটনা। পাশাপাশি আপনাকে যদি আজকে আমি আরেকটা প্রশ্ন করি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তারও তো ভোটের নলেজ নেই। হ্যাঁ, একদম। হ্যাঁ, কিছু কিছু প্রার্থী এরকমও আবার কোনো দলকে রাখতে হয়, ঠিক আছে, যেখানে হয়তো সেই জায়গাটা হচ্ছে যে একটা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। সব প্রার্থীর ক্ষেত্রে একই জিনিস, একই পলিসি এটা খাটে না, এটা আপনাকে মানতেই হবে। একজনের ক্ষেত্রে যেটা খাটে আরেকজনের ক্ষেত্রে সেটা নাও খাটতে পারে। আপনি পাবলিসিটির দিক থেকে যদি চিন্তা করেন,
রুদ্রনীলের পাবলিসিটি আর আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাবলিসিটি কিন্তু মানে অনেক ডিফারেন্স, আকাশ পাতাল পার্থক্য। রুদ্রনীলের জানা ইম্পর্টেন্স আছে, অভিজিৎ গাঙ্গুলি তার 100 গুণ বেশি ইম্পর্টেন্স আছে। সুতরাং তাকে রাজনৈতিক তার ব্যালেন্স না থাকলে, মানে রাজনৈতিক নলেজ না থাকলেও সেই লোককে প্রার্থী করা যায়, কিন্তু রুদ্রনীলকে প্রার্থী এখনই একজন গায়ককে হুট করে এনে প্রার্থী করলে সেটা ভবিষ্যতে বাবুল সুপ্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা আমি মনে করি। পাশাপাশি আপনি যেটা বলছেন ওই যে শফিকুল ইসলামের কথা, দেখুন শফিকুল ইসলামের কথা আপনি বলছেন, আমি তো বলিনি যে শফিকুল ইসলামকে প্রার্থী করা হবেই, এটা হতে পারে, এটা আমার ধারণা। এবার আরেকটা ব্যাপারও হতে পারে যে হয়তো তাকে প্রার্থী করা নাও হতে পারে, কারণ আমি শুনেছি যে তার সঙ্গে আলোচনা হয়েছে। এবার সে কতটা রাজি নয় সে তার উপর অনেক কিছু নির্ভর করবে। দেখুন এটা সত্যি কথা, আপনি একদম সত্যিই বলেছেন যে তারও নলেজ নেই, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে একজন সাংবাদিক, আমি এবার দুজনের ইকুয়েশনে আসছি, কৌস্তব বাগচি আর হচ্ছে যে ওই শফিকুল ইসলাম, ঠিক আছে? একজন সাংবাদিক যেহেতু তার কাছে পশ্চিমবঙ্গের যে পরিচিতিটা, মানচিত্রের যে পরিচিতিটা, সেই পরিচিতিটা অনেক বেশি, তার সঙ্গে মানুষের যোগাযোগটা অনেক বেশি, সুতরাং সে প্রার্থী করলে একটা ভালো পেতে পারে। কিন্তু একজন কৌস্তব বাগচি, তার সঙ্গে মানুষের যোগাযোগ রয়েছে, কিন্তু অত বেশি মানুষের যোগাযোগ তার সাথে নেই, কারণ সে একটা আইন পরিসরের মধ্যে সীমাবদ্ধ এবং একটা দলের সে হচ্ছে আইনি উপদেষ্টা ছিল। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে আমার যেটা মনে হয়েছে যে শফিকুল ইসলামকে প্রার্থী করা হবেই কিনা এটা আমি বলতে পারি না, তবে শফিকুল যেহেতু যখন ইন টার্মস অফ মুসলিম ভোটের কথা আসছে, তখন দেখুন বিজেপির তো একটা সমস্যা রয়েছে, হিন্দু ভোটের বাইরে তাদের গিয়ে ভোট করানো, এটা বিজেপির একটা সহজাত সমস্যা, এবং বিজেপি জানে যে মুসলিম ভোটটা আমি পাবো না বা মুসলিম ভোটটা ভাগ হতে পারে। সুতরাং মুসলিম ক্যান্ডিডেট একজন ভালো মোটামুটি পরিচিত মুখ পেলে বিজেপি তাকে প্রার্থী করবে, এটা আমার ধারণা। কিন্তু যেহেতু একজন আইনজীবী ছাড়াও বিজেপি সেলে অনেক ভালো ক্যান্ডিডেটস রয়েছেন প্রার্থী হওয়ার মতন, সেই জন্য কৌস্তব বাগচির নামটা এখনই বিবেচিত নাও হতে পারে। কিন্তু যখন মুসলিম ভোটের কথা আসবে, একজন মুসলিম প্রার্থী, সেক্ষেত্রে শফিকুল ইসলাম একটা সহজ ইকুয়েশন, কারণ সে বিজেপির সঙ্গে রয়েছে, রাজ্য সরকার তাকে অত্যাচার করেছে, তার উপর বিভিন্নভাবে টর্চার হয়েছে, আপনারা জানেন মিথ্যে কেস হয়েছে। সুতরাং তাকে যদি প্রার্থী করা হয় এবং পার্টিকুলার ওই আরামবাগ বা ওই সাইডে যেখানে ওখানে মানে প্রার্থী দেওয়া বাকি আছে, সেখানে যদি তাকে প্রার্থী করা হয়, আমার মনে হয় তার একটা ইকুয়েশন তৈরি হবে জেতার মতন। কিন্তু কৌস্তব বাগচিকে যদি প্রার্থী করা হয়, কোথা থেকে প্রার্থী করবে আপনি বলুন? কৌস্তব বাগচিকে কলকাতায় কোথাও প্রার্থী করলে কৌস্তব বাগচির সেই অ্যাটেনশন নেই যে কৌস্তব বাগচি কলকাতার মধ্যে থেকে জিতে বেরোবে, আর যে 3টে সিট বাকি আছে সেই সমস্ত জায়গায় কৌস্তব বাগচি গড় নয়। সুতরাং তার নিজস্ব গ্রামও যদি সেখানে প্রার্থী করে, সেখানে প্রার্থী ঘোষণা হয়ে গেছে, কৌস্তব বাগচির এখন চান্সটা নেই, কিন্তু শফিকুল ইসলামের মুসলিম মুখ হিসাবে তার একটা চান্স আছে। এই ইকুয়েশন থেকে আমি কথাটা বলেছি, এটা আমার মনে হয়েছে, বা বিজেপি আমি যতটুকু চিনি তাদের সঙ্গে কথা বলে আমার এটা মনে হয়েছে। এবার দেখুন, আমি বলছি করা হবে, করা তো নাও হতে পারে, আমি বলছি আজকে নওশাদ সিদ্দিকীকে একটা সাপোর্ট করছে, হয়তো এটা আমরা শুনেছি, বা বিজেপির কোন শীর্ষস্থানীয় নেতৃত্ব বলেছে যে আমরা তাকে সাপোর্ট করতে পারি, বা তার সঙ্গে একটা কথাবার্তা চলছে, কিন্তু দেখা গেল সেই কথাবার্তা ফলপ্রসূ হলো না। দেখা গেল যে আইএসএফ যা বলছে যে 42টা সিটে না হোক, বেশ কিছু সিটে 6টা 7টা হোক 10টা হোক আমরা লড়বো, দেখা গেল সেই লড়াইটা তারা নিজেদের মতন করেই লড়লো, ডায়মন্ড হারবারে নিজেই নওশাদ সিদ্দিকী লড়লেন, এটা কিন্তু শোনা গেছিল। দেখুন আমরা রাজনৈতিক ব্যাপারে আমি আপনাদের একটা কথা বলি, মানে একটু আগে সেই আমরা সিনিয়র অ্যাডভোকেটদের সঙ্গে যখন দাঁড়িয়েছিলাম কথা হচ্ছিল, দেখুন এই গসিপ, এই আলোচনা, বিভিন্ন রকম পর্যালোচনা সমালোচনা, এগুলো হচ্ছে সেই ভোটের কাউন্টিং এর দিন অবধিও চলবে। কাউন্টিংটা হয়ে গেলে তখন বোঝা যাবে মানুষের রায়টা কোন দিকে গেল। আমরা কি করতে পারি, যত চ্যানেল পোল দেখাক, যত চ্যানেল মানে আফটার ভোট তার ইকুয়েশন দেখাক, কিন্তু মানুষের রায়টাই তো শেষ কথা। আপনি একটা জিনিস চিন্তা করুন, প্রার্থীর কথা ছেড়ে দিন, দুজনে কিন্তু একটা কথা বলেছেন। কোন দুজন? মুখ্যমন্ত্রী বলেছেন কি 42-এ 42টা কেন্দ্রে আমি প্রার্থী। দেশের প্রধানমন্ত্রী কি বলছেন? 573-এ অন্তত 400, মনে করতে হবে 573টা কেন্দ্রে আমিই প্রার্থী। তাহলে মানুষকে তারা এইটাই বোঝাতে চাইছেন যে আমি মানে কি, এই দলটা চালাচ্ছি আমি, আর উনি বলছেন এই দলটা চালাচ্ছি আমি। সুতরাং আপনি যদি সেই ইকুয়েশন থেকে চিন্তা করেন, কে প্রার্থী হোক, আপনাকেও যদি প্রার্থী করে, লোকে যদি মনে করে আমি প্রধানমন্ত্রীকে ভোট দিচ্ছি, ইনি একটা মাধ্যম, সেখানে প্রার্থী কোনো বড় ব্যাপার নয়। তবে আমাদের ছোট মাথার ইকুয়েশনে বা আমাদের সাধারণ চিন্তা ভাবনায় আমার যেটা মনে হয়েছে, যেহেতু মুসলিম মুখ চট করে বিজেপি পাবে না, সেক্ষেত্রে বিজেপিকে সাপোর্ট করা একজন সাংবাদিক
প্রকাশ্যে সাপোর্ট করা একজন সাংবাদিক এবং তৃণমূলের দ্বারা অত্যাচারিত হওয়া একজন সাংবাদিক, তার জন্য দরজাটা কৌস্তব বাগচির থেকে বেশি অন্তত এই মুহূর্তে খোলা বলে আমার মনে হয়েছে। এই জন্যই বলেছি। শ্রমিকদা, আমার শেষ প্রশ্ন, ইলেকশনে কি রেজাল্ট হতে পারে? ইলেকশনে দেখুন, ইলেকশনে অনেকেই অনেক কথা বলছেন। আমি আর কিন্তু মনে হচ্ছে বিজেপির 18 থেকে সিট একটু বাড়বে। তৃণমূল যারা বলছেন যে 10-12টা বা 15টার বেশি সিট পাবে না, ভুল। আমার এরকমও হতে পারে 20টা আর 20টা টিএমসি, 20টা বিজেপি, আর দুটো হয়তো কংগ্রেস সিপিএম এর মধ্যে ভাগ হবে। সিপিএম আমার মনে হচ্ছে 1 থেকে 2টো সিট পেলেও পেতে পারে, কারণ মুসলিম ভোটটা যদি ভাগ হয়, এবং ভাগ হবেই, সেক্ষেত্রে সিপিএম এর একটা হালে পানি পাওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়া কেন? সব্যসাচী চট্টোপাধ্যায়ের মতন একজন ইয়ং জেনারেটিক লয়ার সেখানে রয়েছেন। তিনি মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষমতা দেখাচ্ছেন, তার এক একটা সভায় লোক উপচে পড়ছে এবং তিনি মানুষকে নতুন ভোট দেখাচ্ছেন। আমি কোন রাজনৈতিক দল না করেও আমি মনে করি ওখানে তৃণমূলের ওই যিনি রয়েছেন একজন প্রাক্তন ফুটবলার, যিনি প্রার্থী ওখানকার, বা বিজেপির যিনি প্রার্থী, তাদের থেকে যোগ্য প্রার্থী হচ্ছেন ওই সব্যসাচী চট্টোপাধ্যায়। সব্যসাচী চট্টোপাধ্যায় হাওড়া সিটে জিততে পারেন। এবং আপনাকে আমি আগেও যেটা বলেছিলাম, আজকেও এখানে দাঁড়িয়ে থেকে এই কথাটাই বলবো, অধীর চৌধুরী আরেকটি নাম, মুর্শিদাবাদের বহরমপুরের অধীর চৌধুরী। মুর্শিদাবাদের অন্য জায়গা ছেড়ে দিন, বহরমপুর লিড পেলে অধীর চৌধুরীকে হারানোর ক্ষমতা দেশের প্রধানমন্ত্রীরও নেই। এই দুটো সিট আমার মনে হয় টিএমসি এবং বিজেপির হাত থেকে কেড়ে নেবে সিপিএম কংগ্রেস। বাকি সিটগুলো সমঝোতা কতটা হবে, হয়তো বিজেপি আগের থেকে একটু ভালো করবে বা আগের মতনই হতে পারে, কিন্তু বিজেপি আবার 25টা বা 30টা পাবে, 25টা পাবে, এই ইকুয়েশনটাও ঠিক নয়। আমার মনে হচ্ছে সমানে সমানে হবে, বা টিএমসি 2-3টে বেশি পেলেও পেতে পারে। এই আবহে টিএমসির যথেষ্ট অবস্থা খারাপ, কিন্তু সেইটা বিজেপি যে বাজিমাত করে বেরিয়ে যাবে সেটা হবে না। বিজেপির অনেক গলদ রয়েছে, সেই গলদগুলোর জন্য মানুষ তাদের থেকে পুরোপুরি যে তাদের যে সমর্থন, সেই সমর্থনটা আমার মনে হয় এই ভোটে এক্ষুনি নাও আসতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের দর্শকদেরকে বলবো যে আপনারা জানেন লোকসভা নির্বাচন ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে এবং চারিদিকে প্রচার শুরু হয়ে গেছে। আজকেই তমলুকে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি ঝড় তুলেছেন। সবাই বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা সেই দৃশ্য দেখছি। তবে আজকে আমরা যেটা গবেষণা করলাম, যেটা আলোচনা করলাম শ্রমিকদের সাথে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংবাদ, যেটা হচ্ছে যে সিপিএম এবং কংগ্রেসের 2টো আসন আসতে পারে। আর হচ্ছে যেটা দেখলাম তিনি বলছেন তার মধ্যে হচ্ছে টিএমসি 20 আর হচ্ছে বিজেপি 20, এইরকম একটা কিন্তু ইকুয়েশন তিনি কিন্তু দিচ্ছেন এবং তার মধ্যে কিন্তু অনেক লজিক আছে। সেই লজিকটাই কিন্তু আমরা চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।